বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আজকের আমাদের লার্নিং স্কুলের ধারাবাহিক আয়োজন। সবাই কেমন আছেন, কোথা থেকে জয়েন করেছেন একটু জানাবেন এবং সবাই একটু দয়া করে শেয়ার করে দিবেন। আজকে পোস্ট দেওয়া হয়নি, তারপরেও ক্লাস নেওয়া হচ্ছে। আমাদের লার্নিং স্কুলে এখন ধারাবাহিকভাবে ক্লাস নেওয়া হবে, আপনারা নিয়মিত ক্লাস করতে পারবেন। ফ্রি ক্লাসের মাধ্যমে আপনাদের প্রস্তুতি হবে ইনশাল্লাহ। বুঝে গেছে? হ্যাঁ, সবাই একটু শেয়ার করবেন। শেয়ার ডান কিনা একটু আমাকে জানাই দেন, একটু শেয়ার ডান কিনা একটু জানাই দেন। আজকে আমরা সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো নিয়ে আলোচনা করব। আমাদের কিছু আলোচনা হয়েছিল, আমরা বাকি যে আলোচনাটুকু আছে সেটা আমরা আলোচনা করব। ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা 42 পর্যন্ত আলোচনা করেছিলাম। এবার 42-এর পরে থেকে আমাদের আলোচনা শুরু হবে, ঠিক আছে? ওকে, তাহলে আপনাদের যে কাজটা করতে হবে, একটু দয়া করে শেয়ার করে দিতে হবে। আজকে স্ট্যাটাস দেওয়া হয়নি, হয়তো ওইভাবে অনেকে অবগত না, আপনারা সবাই একটু অবগত করিয়ে দিন, ঠিক আছে? ন্যূনতম 1K যেন হয়। গত ক্লাস 1.8 হয়েছিল, এবার যেন 1K হয়, ঠিক আছে? এটুকু আপনাদের কাছে প্রত্যাশা করি আমি, ঠিক আছে? ওকে, 600 হয়ে গেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা আজকে দেখব যে আমাদের 48 নম্বর ধারা আমরা আলোচনা শুরু করে দিব। কথা কম কাজ বেশি আমাদের, বুঝে গেছে? তাহলে আমরা 48 নম্বর ধারায় আছে রাষ্ট্রপতির কথা উল্লেখ আছে। কার কথা উল্লেখ আছে? মহামান্য রাষ্ট্রপতি একটা সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদ এবং বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিত্ব। হ্যাঁ, বাংলাদেশের সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব। ওয়ারেন অফ প্রেসিডেন্স অনুযায়ী সবার উপরে আছে রাষ্ট্রপতি, বুঝে গেছে? তাহলে বাংলাদেশে একজন রাষ্ট্রপতি থাকবে। এই রাষ্ট্রপতির মেয়াদ আমরা একটু দেখি, গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখি। এই রাষ্ট্রপতির মেয়াদ হচ্ছে 5 বছর। কত বছর একটু বলেন আমাকে? 5 বছর। এবং এই রাষ্ট্রপতির মেয়াদ হচ্ছে 5 বছর এবং তার ন্যূনতম বয়স হতে হবে, এই মহামান্য রাষ্ট্রপতির ন্যূনতম বয়স হতে হবে 35 বছর। কত বছর? 35 বছরের চেয়ে কম কোনো ব্যক্তি রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হতে পারবে না, রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হতে পারবে না। বুঝে গেছে? ক্লিয়ার? আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? এই যে এখান থেকে প্রশ্ন আসে, রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত? 35 বছর। মেয়াদ কত? 5 বছর। মেয়াদ কত? 5 বছর। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওকে, ক্লিয়ার? আর এই রাষ্ট্রপতি হওয়ার তার ন্যূনতম যোগ্যতাটা কি? তার যোগ্যতাটা কি বলেন তো? যে যোগ্যতাটা কি? তাকে 2টা যোগ্যতা অর্জন করতে হবে, বিশেষভাবে 2টা যোগ্যতা অর্জন করতে হবে। 1 নাম্বার হচ্ছে তার সংসদ সদস্য হওয়ার যোগ্যতা, অর্থাৎ তাকে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। অর্থাৎ সংসদ সদস্য হওয়ার আরেকটা যোগ্যতা আছে, সেটা হলো, একটা প্রধান যোগ্যতা আছে, সেটা হলো যে তাকে কি করা যাবে না, অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করা যাবে না। অর্থাৎ সংসদ সদস্য হওয়ার যোগ্যতা, সংসদ সদস্য হওয়ার যোগ্যতা, সংসদ সদস্য হওয়ার যোগ্যতা। আরেকটা হচ্ছে কখনো অভিশংসনের শিকার না হওয়া, কখনো অভিশংসনের শিকার না হওয়া, কখনো রাষ্ট্রপতির পদ থেকে অভিশংসনের শিকার না হওয়া। মানে আইন অমান্য করার কারণে, সংবিধান বিরোধী কোনো কাজ করার কারণে সংসদ সদস্য কর্তৃক যদি তিনি অপসারিত হন, সেটাকে বলা হয় অভিশংসন। আর এই কখনো অভিশংসনের শিকার হওয়া যাবে না। স্যার শেষবার 42 ছিল, এরপর না 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 এরপরে হচ্ছে 48। গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে 48। আমি গুরুত্বপূর্ণ গুলি পড়াচ্ছি, সবগুলো ধারা একবারে পড়াইলে আপনার মনে থাকবে না। অভিশংসনের, কখনো অভিশংসনের শিকার না হওয়া, কখনো অভিশংসনের শিকার না হওয়া, এই
এইটাই হলো আমাদের রাষ্ট্রপতির কাহিনী। তাহলে আমরা রাষ্ট্রপতি সম্পর্কে যেটা ধারণা পেলাম সেটা হলো যে মেয়াদ হবে 5 বছর, মহামান্য রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর, তার বয়স হতে হবে 35 বছর। কত বছর হতে হবে? 35 বছর। আর তার যোগ্যতা হবে সংসদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে, আর কখনো অভিশংসনের শিকার হওয়া যাবে, কখনো অভিশংসনের শিকার হওয়া যাবে না। বুঝে গেছে? আমার কথা বুঝতে পেরেছেন? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। 780। গত ক্লাসের মতো কিন্তু আজকে তেমন পার্টিসিপেন্ট নেই, যদিও আমাদের গ্রুপে স্ট্যাটাস দেওয়া হয়নি। ঠিক আছে, তো আপনারা এই জন্য সবাই একটু শেয়ার করে দেন, মেনশন করে দেন, যেন সবাই ক্লাসটি দেখতে পায়। ঠিক আছে, আমি চাই ন্যূনতম 1K। যদিও আজকে একটা ঘটনাবহুল দিন, বাংলাদেশে আলোচিত একটি রায় দিয়েছে, সবার চোখ ওই দিকে, পড়াশোনার প্রতি একটু ডিটাচড আছে। ওকে, তারপরও আমাদের কাজটা আমাদের চালিয়ে যেতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমাকে একটু কমেন্টে জানাই দেন তো, রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত? সবাই কমেন্ট করবেন, সবাই কমেন্ট করবেন, রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত? সবাই একটু কমেন্ট করেন আমাকে। ওকে, এরপরে আমরা চলে যাব 56 নং ধারায়। আমি কিন্তু অনেকের কমেন্টই পড়বো, একটু সুন্দর করে কমেন্ট করবেন। মন্ত্রিসভা বলা হয়েছে, কি বলেন? মন্ত্রিসভা, বানানটা একটু দেখতে হবে। মন্ত্রিসভা বা মন্ত্রী পরিষদ, এটা হ্রস্ব ইকার বানানো হবে, আর শুধু যদি মন্ত্রী বলা হয় তাহলে দীর্ঘ ইকার হবে। বুঝে গেছে? এই মন্ত্রিসভা 56 নম্বরে বলা হয়েছে মন্ত্রিসভা। বলা হয়েছে বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী থাকবেন। প্রধানমন্ত্রী কয়জন? একজন প্রধানমন্ত্রী থাকবে, একজন প্রধানমন্ত্রী থাকবে, একজন প্রধানমন্ত্রী থাকবে। এবং এই প্রধানমন্ত্রীর বয়স হইতে হবে, এই প্রধানমন্ত্রীর বয়স 25 বছর। কত বছর? 25 বছর। রাষ্ট্রপতির ছিল 35 বছর, আর প্রধানমন্ত্রী হচ্ছে 25 বছর। আর এই প্রধানমন্ত্রীর মেয়াদ থাকবে, একটানা মেয়াদ থাকবে 5 বছর। কয় বছর হতে হবে? 5 বছর মেয়াদ থাকবে। আর এই প্রধানমন্ত্রী একটা কাজ করতে পারবে। প্রধানমন্ত্রী তার ইচ্ছা অনুযায়ী, প্রধানমন্ত্রী তার ইচ্ছা অনুযায়ী, তার ইচ্ছা অনুযায়ী মন্ত্রী সভা এটা কথাটা ভালো হচ্ছে না, লিখি আমরা মন্ত্রী সভা গঠন করবেন। প্রধানমন্ত্রী তার ইচ্ছা অনুযায়ী মন্ত্রিসভা গঠন করবেন। প্রধানমন্ত্রী তার ইচ্ছা অনুযায়ী মন্ত্রিসভা গঠন করবেন। সে সংখ্যাটা 10 হইতে পারে, 20 হইতে পারে, 500 হইতে পারে, 500 হবে না, হতে পারে। প্রধানমন্ত্রীকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীকে কি দেওয়া হয়েছে? এই ক্ষমতা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তার ইচ্ছা অনুযায়ী মন্ত্রিসভাটা গঠন করবে, সংখ্যাটা গঠন করবে। প্রধানমন্ত্রী তার ইচ্ছা অনুযায়ী কি করবে? মন্ত্রিসভা গঠন করবেন। প্রধানমন্ত্রী তার ইচ্ছা অনুযায়ী মন্ত্রিসভা গঠন করবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, অনেকে কমেন্ট করেছেন, আমি একটু কমেন্টগুলো পড়বো, এটা একটু নোট করে নেন। 35 কার এখান থেকে পড়া শুরু করব? সবার আগে কমেন্ট করেছে তানজিম, সাদি, জান্নাত, ফারহান আহমেদ, শানা, তনিমা, সুমি, সাদিয়া, সুলতানা, লাবণ্য। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। 926 হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই দিনেও, এই রাতেও 930, আলহামদুলিল্লাহ। আজকে একটা ঘটনাবহুল দিন, সবার নজর অন্যদিকে, কিন্তু আল্লাহ পাক যাদেরকে এই প্ল্যাটফর্মে যুক্ত করেছেন, যারা ইচ্ছা অনুযায়ী এই প্ল্যাটফর্মে আসছে, আল্লাহ তাদের জন্য আমি স্পেশালি দোয়া করছি, তাদের সবার চাকরিটা যেন এই বছরই এই সার্কুলারিতে হয়ে যায়। প্রাইমারি প্রধান শিক্ষক সার্কুলার দিয়েছে, প্রধান শিক্ষক, হেডমাস্টার, আর কি সহকারী শিক্ষক, অ্যাসিস্ট্যান্ট টিচার, এই দুইটাতেই যেন আল্লাহ পাক সবাইকে সফলতা দান করেন। ওকে, তাহলে আমাকে এবার আরেকটা কমেন্ট করবেন, প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত? আমাকে একটু কমেন্ট করবেন, প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত? আমাকে একটু কমেন্ট করে জানাই দেন, প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত? একটু জানাই দেন। আমি এখন আরেকটা কনসেপ্ট বলবো, সেটা হলো টেকনোক্রেট মন্ত্রী। টেকনোক্রেট
টেকনোক্রেট মন্ত্রী। আপনারা দেখবেন এমন কিছু মন্ত্রী থাকে যারা সংসদ সদস্য নয়, নির্বাচনে অংশই নেয় নাই অথবা নিয়ে ফেল করছিল, কিন্তু এত গুরুত্বপূর্ণ নেতা যে তাকে মন্ত্রী পরিষদে রাখতে হচ্ছে, তাহলে ওই ধরনের মন্ত্রীকে বলা হয় টেকনোক্রেট মন্ত্রী। অর্থাৎ যে সকল মন্ত্রী সংসদ সদস্য নয়, যে সকল মন্ত্রী সংসদ সদস্য নয়, যে সকল মন্ত্রী সংসদ সদস্য নয় তাদেরকে টেকনোক্রেট মন্ত্রী বলে। টেকনোক্রেট মন্ত্রী বলে। যে সকল মন্ত্রী সংসদ সদস্য নয় তাদেরকে টেকনোক্রেট। আলহামদুলিল্লাহ 1K হয়ে গেছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আমি খুবই খুশি আপনারা 1K পার্টিসিপেন্ট আছেন এখানে, তাই না? শেখ হাসিনার জন্য কি হয়েছে এটা সবাই জানে। ওকে, আচ্ছা আপনারা এখন এই মুহূর্তে 17 মিনিট 20 সেকেন্ড হয়ে গেছে, এখনো যারা শেয়ার করেন নাই দয়া করে একটু শেয়ার করে দেন প্লিজ, আপনাদের কাছে এটাই চাওয়া। 1.1K, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে চাকরিটা কনফার্ম করে দিও, চাকরিটা সবাইকে সফলতা দান করো। সবাই বলেন আমিন, একটু কমেন্টে আমিন লেখেন সবাই। ওকে, আমিন যারা বলবেন তাদের ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে, চাকরি হবে। যে সকল মন্ত্রী সংসদ সদস্য নয় তাদেরকে টেকনোক্রেট মন্ত্রী বলা হয়। ক্লিয়ার? এই যে টেকনোক্রেট মন্ত্রী এরা হতে পারবে মোট মন্ত্রীর 1/10, তার মানে হলো 10 ভাগের 1 ভাগ। অর্থাৎ আমরা একটু লিখবো এখানে টেকনোক্রেট মন্ত্রী হবে বা হতে পারে, টেকনোক্রেট মন্ত্রী হতে পারে মোট মন্ত্রীর 1/10 মানে হলো প্রতি 10 জনে একজন। সোজা বাংলায় যদি বলি প্রতি 10 জনে একজন, প্রতি 10 জনে একজন। এবার আমি একটা অঙ্ক করতে দিব, ঠিক আছে? টেকনোক্রেট মন্ত্রীর কনসেপ্ট আগে ক্লিয়ার, সবার ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন, ক্লিয়ার কিনা? ক্লিয়ার হওয়ার পরে আমি একটা অঙ্ক করতে দিব। ওকে, যারা পরে জয়েন করেছেন তারা প্লিজ একটু শেয়ার করে দেন প্লিজ, আপনাদের কাছে রিকোয়েস্ট। এই কারণে আজকে একটু বেশি করতেছি আমি, কারণ আমাদের এখানে আজকে স্ট্যাটাস দেওয়া হয় নাই, আজকে যে ক্লাস হবে, সুতরাং অনেকে হয়তো অবগত না। তাহলে অবগত করানোর জন্য আপনারা একটু সবাই আপনাদের টাইম লাইনে শেয়ার করেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেন, দিলে সবাই একটু দেখতে পারবে। আমার ক্লাসটা আমি চাই ইউনিকলি নিতে, বুঝে গেছে? সুতরাং এই ক্লাস থেকে বঞ্চিত হোক কেউ, এটা আমি চাই না। তাহলে একটা জিনিস আমরা পড়লাম যে সকল মন্ত্রী সংসদ সদস্য নয় তাদেরকে টেকনোক্রেট মন্ত্রী বলা হয়। আর টেকনোক্রেট মন্ত্রী হতে পারে মোট মন্ত্রিসভার মোট মন্ত্রীর 1/10, মানে প্রতি 10 জনে একজন। এবার আমি একটা অঙ্ক করতে দিব, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। একটা অঙ্ক আপনারা করেন, অঙ্কটা হলো মোট মন্ত্রী 40 জন হলে তন্ময় স্যারের অঙ্কটা আমি এখন করাবো, দেখি। মোট মন্ত্রী 40 জন হলে টেকনোক্রেট মন্ত্রী কতজন হতে পারে? টেকনোক্রেট মন্ত্রী কতজন হতে পারে? দেখি আপনারা কি পরিমাণ বুঝেছেন, কতটুকু বুঝেছেন একটু আমাকে বলেন। মোট মন্ত্রী কতজন হতে পারে একটু আমাকে বলেন তো ভাইয়া, বলেন। এই অঙ্কটা করবেন একটু। ওকে, এই যে হাবিবা, কণিকা এরা শেয়ার করেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার টাইম লাইনে রেখে দেন শেয়ার, আপনি নিজে আপনার টাইম লাইনে রেখে দেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করেন, মেসেঞ্জারে বিভিন্ন বন্ধুকে জানায় দেন, মেনশন করেন, যেন সবাই উপকৃত হয়, বুঝে গেছে? আচ্ছা 4 জন, ইয়েস, অঙ্কে তো আপনারা পাকা। সনি 4 জন, থ্যাংক ইউ ভেরি মাচ। সানা, আয়শা, হুমায়রা, আনিকা, মানসুরা, থ্যাংক ইউ ভেরি মাচ। নুসরাত, ওকে 1.3K হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ওকে,
চারজন, যারা চারজন উত্তর করেছেন তাদের সবার উত্তর রাইট। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা, বুঝে গেছে? দিনা, বাশির, মহুয়া, জান্নাতুল ফেরদৌস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। উত্তরটা রাইট, উত্তরটা রাইট। এবং এখান থেকে প্রশ্ন আসবে, এটা আপনি শিওর থাকেন, শিওর থাকেন, প্রশ্ন পাবেন টেকনোক্রেট মন্ত্রী থেকে, বুঝে গেছে? 1.4K, আলহামদুলিল্লাহ 1.4K। থ্যাংক ইউ, আপনাদের অংশগ্রহণ দেখে অনেক ভালো লাগতেছে। ওকে, এরপর আমরা চলে যাব 56 পরে ফেলছি, 56 পরে ফেলছি, এরপরে চলে যাব 64। 64, এই 64 ধারায় আছে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল মানে কি? রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে অ্যাটর্নি জেনারেল বলা হয়। তাহলে আমরা একটু লিখবো রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা, আইন কর্মকর্তা অথবা আইনজীবী, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অথবা আইনজীবী, আইনজীবী, হ্যাঁ, আইনজীবী কে? রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অথবা আইনজীবীকে কি বলা হয়? আইনজীবীকে অ্যাটর্নি জেনারেল বলা হয়, অ্যাটর্নি জেনারেল বলা হয়, অ্যাটর্নি জেনারেল বলা হয়, অ্যাটর্নি জেনারেল বলা হয়। ক্লিয়ার? রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে কি বলা হয়? অ্যাটর্নি জেনারেল বলা হয়। সংবিধানের 64 ধারায় আছে। সংবিধানের কত ধারায় আছে? 64 ধারায় আছে। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছেন? তাহলে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে কি বলা হয়? অ্যাটর্নি জেনারেল বলা হয়। 64 ধারায় অ্যাটর্নি জেনারেল কথা বলা আছে, অ্যাটর্নি জেনারেল কথা বলা আছে। থ্যাংক ইউ। ওকে, এবার আমরা একটা জিনিস দেখব যে বর্তমান অ্যাটর্নি জেনারেল, বর্তমানেও একজন অ্যাটর্নি জেনারেল আছে, তাই না? বর্তমান অ্যাটর্নি জেনারেল একটু সাম্প্রতিক আমাদের হয়ে যাবে। বর্তমান অ্যাটর্নি জেনারেল তার নাম হলো অ্যাডভোকেট এম আসাদুজ্জামান, অ্যাডভোকেট এম আসাদুজ্জামান, অ্যাডভোকেট এম আসাদুজ্জামান। আর এই ভদ্রলোক হচ্ছে 17তম অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশের 17তম অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের 17তম অ্যাটর্নি জেনারেল হচ্ছে অ্যাডভোকেট এম আসাদুজ্জামান, অ্যাডভোকেট এম আসাদুজ্জামান। বুঝে গেছে? অ্যাডভোকেট এম আসাদুজ্জামান কততম ভাইয়া বলেন, একটু বলেন, সবাই কমেন্ট করেন। 17তম। আর প্রথম বাংলাদেশের একজন প্রথম একবারে স্বাধীনতার পরেই প্রথম অ্যাটর্নি জেনারেল যিনি ছিলেন, প্রথম অ্যাটর্নি জেনারেল যিনি ছিলেন তার নাম হচ্ছে এম এইচ খান, এম এইচ খান, এম এইচ খান। এম এইচ খান ছিল প্রথম অ্যাটর্নি জেনারেল, প্রথম অ্যাটর্নি জেনারেল। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার? এটা এটা একটু একটু ই করে নেবেন। এটা হলো এম এইচ খন্দকার, এম এইচ খন্দকার। ওকে, এম এইচ খন্দকার। ওকে, প্রথম অ্যাটর্নি জেনারেল আসে মাঝে মাঝে, প্রথম অ্যাটর্নি জেনারেল কে, বর্তমান অ্যাটর্নি জেনারেল কে। ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে কি আমরা এগুলো পারবো ইনশাল্লাহ? এবং মনে রাখবেন অ্যাটর্নি জেনারেল একটা সাংবিধানিক পদ, অ্যাটর্নি জেনারেল একটা সাংবিধানিক পদ, অ্যাটর্নি জেনারেল একটা সাংবিধানিক পদ। ক্লিয়ার? 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 পারবো আমরা ইনশাল্লাহ। 1.5K, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 1.5K। আচ্ছা, আমরা আছি এখন কোথায়? 26 মিনিটে, এখনো মাঝখানে আছি আমরা। যারা শেয়ার করেন না একটু দ্রুত শেয়ার করে দেন ভাইয়া, রিকোয়েস্ট, সবাইকে একটু সুযোগ দেন। স্যার কি ক্লাস হয় একটু জানাবেন প্লিজ। সংবিধানের উপর ক্লাস হচ্ছে, এই যে লেখা আছে তো সংবিধান,
সংবিধানের ধারার উপর ক্লাস হচ্ছে। ওকে, এরপরে আমরা চলে যাব 70 নং অনুচ্ছেদ। কত নাম্বার অনুচ্ছেদ? 70 নাম্বার অনুচ্ছেদে আমরা চলে যাব। এখানে আছে ফ্লোর ক্রসিং, মানে হচ্ছে একজন সংসদ সদস্য তার পদ কিভাবে বাতিল হয় এটা আমরা একটু দেখব। ফ্লোর ক্রসিং, একজন সংসদ সদস্য তার সদস্য পদ কিভাবে বাতিল হয়, মজার ঘটনা দিয়ে বুঝাবো। বুঝা গেছে? আচ্ছা, আমরা আগে কাহিনীটা লিখি, আগে লেখার পরে একটু বিশ্লেষণ করতেছি। সেটা হলো যে যদি কোনো সংসদ সদস্য সংসদে তার নিজ দলের বিপক্ষে ভোট দেয় অথবা নিজ দল ত্যাগ করে তাহলে তার সদস্য পদ বাতিল হবে। তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি বা যদি কোনো ব্যক্তি বলতে সদস্য যদি সংসদের তার নিজ দলের বিপক্ষে ভোট দেয়, নিজ দলের বিপক্ষে ভোট দেয়, লেখা হয় না, দেখছেন? নিজ দলের বিপক্ষে ভোট দেয়। যদি কোনো সদস্য সংসদে তার নিজ দলের বিপক্ষে ভোট দেয় অথবা নিজ দল ত্যাগ করে, নিজ দল থেকে পদত্যাগ করে, তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে। যদি কোনো সংসদ সদস্য সংসদে তার নিজ দলের বিপক্ষে ভোট দেয় অথবা ভোটদান থেকে বিরত থাকে, তাহলে তার সদস্য পদ বাতিল হবে। আপনারা সবাই এনাফ ম্যাচিউর, আপনাদের বুঝার খাতিরে একটু বলতেছি, একটু দয়া করে জিনিসটা আদারওয়াইজ নেবেন না, ভালো করে বুঝবেন। মনে করেন সাবেক মিস্টার এক্স একজন প্রধানমন্ত্রী, তিনি অদ্ভুত সমাধান দিতেন, তাই না? মানে হলো মাংসের দাম বেড়ে গেছে, তিনি কি করতেন? তিনি বলতেন যে কাঁঠাল দিয়ে মাংসের চাহিদা পূরণ করা যাবে। তিনি বলেছেন তেলের দাম বেড়ে গেছে, তেল অন্য কিছু দিয়ে, তেল ছাড়াও তরকারি রান্না করা যায়, তাই না? এবার ধরেন বাংলাদেশে প্রচুর গরম পড়েছে, এবার আবার বিদ্যুতের অনেক ঘাটতি, তাহলে কিভাবে বিদ্যুতের চাহিদা পূরণ করা যায়? তিনি বললেন যে তার তো অদ্ভুত সমাধান। মিস্টার এক্স বলতেছি, আমি কাউকে নাম মেনশন করতেছি না বোঝানোর জন্য। সে বলতেছে আমাদের মাথার চুলটা এটা খুবই খারাপ, এই জায়গাটা আমাদের সবারকে টাক করতে হবে। এবার তিনি সংসদে একটা আইন প্রস্তাব করলেন বা প্রস্তাব উত্থাপন করলেন যে বাংলাদেশ টাক আইন, অর্থাৎ মাথা থেকে চুল কেটে ফেলতে হবে, সবাইকে টাক করতে হবে। এখন যদি কেউ টাক না করে তার উপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, শাস্তি দিতে হবে, কারাদণ্ড দিতে হবে। এবার একজন মহৎ ব্যক্তি সংসদ সদস্য সে দাঁড়ায় গেল, মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের আইন সংসদে পেশ করা যাবে না, এই ধরনের আইন পেশ করলে আমাদেরকে জনগণ ঝাড়ু পিটা করে বের করে দিবে, আমি এই আইনের বিপক্ষে দাঁড়াইতেছি, এই আইনের বিপক্ষে আমি ভোট দিব। এটা বলাও শেষ, তার সদস্যপদ বাতিল হওয়াও শেষ, কারণ সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দিলে সদস্যপদ বাতিল হয়ে যাবে। অথবা যদি প্রতিবাদ স্বরূপ সে বলে আমি এই আইন যে দল তৈরি করে সে দল থেকে আমি আজকে আমার মেম্বারশিপ ক্যান্সেল করে দিচ্ছি, আমি পদত্যাগ করছি, আমি আর এই দলেই থাকবো না, এটা করাও শেষ, তার সংসদ সদস্য পদ বাতিল হওয়াও শেষ। এইটা হচ্ছে আমাদের ফ্লোর ক্রসিংটা। আমাদের দেশে যে গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে না, তার প্রধান কারণ হচ্ছে ফ্লোর ক্রসিং। বুঝে গেছে? ওই যে একবার আমি ফেসবুকে একটাই দেখেছিলাম, নাম বললে চাকরি থাকবে না। এমন কোন সংসদ সদস্য নাই বিবেকবান যারা গণতন্ত্রের পক্ষে কথা বলবে, সুশাসনের পক্ষে কথা বলবে? আছে, অনেক আছে, বাট তারা বলতে পারে না, কারণ হলো যে নাম বললে চাকরি থাকবে না। এখন আপনি বিপক্ষে ভোট দিবেন, পদত্যাগ করবেন, তাহলে আপনার সদস্যপদ থাকবে না, সংসদ সদস্যপদ থাকবে না। এখন কে চায় এই লোভনীয় পদটা হারাতে? কেউ কি চায়? কেউ চায় না। এজন্যই কি হয়, এটা কেউ নিজ দলের বিপক্ষেও কথা বলে না,
দল থেকে পদত্যাগও করে না। এই জন্য প্রকৃত গণতন্ত্রও বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। আমার কথা বুঝতে পারছেন? একটু মানে হচ্ছে বোঝানোর জন্য বানিয়ে বললাম, কেউ মন খারাপও করেন না, বোঝার খাতিরে বললাম। বুঝা গেছে? ওকে, তাহলে আমরা একটু দেখি, আলোচনা করব এবার। ফ্লোর ক্রসিং বুঝতে পেরেছেন? ফ্লোর ক্রসিংটা হচ্ছে সংসদ সদস্য পদ কিভাবে বাতিল হয়। এবার আমরা দেখব ৭৭ নম্বর অনুচ্ছেদ। এই অনুচ্ছেদে কি বলা আছে একটু বলেন তো? এই অনুচ্ছেদে বলা আছে নেপাল, এটাও একটা সাংবিধানিক পদ, কিন্তু এটার অস্তিত্ব এখন পর্যন্ত বাংলাদেশে পাওয়া যায় নাই, কেউ নেপাল প্রতিষ্ঠা করেন নাই। এটার ইংরেজি নামটা ইম্পর্টেন্ট, অপসম্যান। নেপাল। নেপালটা কি? নেপাল হচ্ছে একটা ব্যক্তি বা প্রশাসক যিনি সরকারের সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের দুর্নীতি অনিয়ম ইত্যাদির কি করবে? তদন্ত করবে। এই তদন্তকারী প্রতিষ্ঠান বা ব্যক্তিটি বা প্রশাসকটি হলো নেপাল। এটা একটা সাংবিধানিক পদ, ৭৭ নম্বর অনুচ্ছেদে আছে। ইংরেজি হচ্ছে অপসম্যান, কিন্তু এটার অস্তিত্ব বাংলাদেশে নাই। তবে একটা কথা মনে রাখবেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপাল আইন তৈরি করেছিলেন। বাংলাদেশে নেপাল আইন আছে, নেপাল আইন 1980 সালে তৈরি হয়। 1980 সালে নেপাল আইন হয়। কি আইন হয়? নেপাল আইন হয় 1980 সালে। তবে নেপালের অস্তিত্ব বাংলাদেশে এখন পর্যন্ত তৈরি হয় নাই, বা নেপাল তৈরি হয় নাই, অস্তিত্ব নাই। সংবিধানে আছে বাট বাস্তবে নাই। বুঝা গেছে? ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছেন? ক্লিয়ার? আমরা সেদিনকার মতো কি 1.8 কে যাইতে পারি না? স্ট্যাটাস দেওয়া হয় নাই বলে যাইতে পারি না? পারি। আরেকটু শেয়ার করে দেন ভাইয়া, আরেকটু শেয়ার করে দেন। সবাইকে সাথে নিয়ে আমরা এগোবো ইনশাআল্লাহ। আপনার এই শেয়ার করার মাধ্যমে অনেক উপকৃত হবে। এই ভালো কাজটা করার মাধ্যমে আপনার আল্লাহ পাক রহমত করতে পারে আপনার উপর। ওকে, তাহলে আমরা নেপাল কত নাম্বার অনুচ্ছেদে আছে একটু বলে দেন আমাকে। নেপাল কত নাম্বার অনুচ্ছেদে আছে একটু বলে দেন, একটু বলে দেন আমাকে, আমি কমেন্টগুলো পড়বো। বার্ষিক আর্থিক বিবৃতি 87 নম্বর ধারায় আছে বার্ষিক আর্থিক বিবৃতি। ইংরেজিতে আছে এটা অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, বার্ষিক আর্থিক বিবৃতি। আমরা জানি প্রতি বছর বাজেট পেশ করা হয়, প্রতি বছর বাজেট পেশ করা হয়। এই বাজেটের কথা ইনডাইরেক্টলি সংবিধানে বলা আছে, সরাসরি যদিও বলা নাই, ইনডাইরেক্টলি বলা আছে বার্ষিক আর্থিক বিবৃতি বা অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট হিসাবে, যেটার নামই বাজেট। অর্থাৎ প্রশ্নটা এভাবেও হতে পারে যে বাজেটের কথা সংবিধানে কত অনুচ্ছেদে আছে, বাজেটের কথা সংবিধানের কত অনুচ্ছেদে আছে, এটাও আসতে পারে। ওকে, আগের প্রশ্নটা অনেকে কমেন্ট করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকে কমেন্ট করেছেন, দেখি কে কি কমেন্ট করেছেন। আখি, ফারহানা আহমেদ, কনা, রোদেলা, হাসনা, ফারজানা, রানা দে, কাজুলি, সালমা, আরজিনা, বিপ্লবী, মাহবুব, আয়েশা, থ্যাংক ইউ ভেরি মাচ। সবার উত্তর হয়েছে। আপনারা একটু ওকে, তাহলে এবার একটু দেখেন যে বাজেটের কথা সংবিধানে কত অনুচ্ছেদে রয়েছে। বাজেটের কথা সংবিধানে কত অনুচ্ছেদে রয়েছে? 87 নং অনুচ্ছেদে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা বার্ষিক আর্থিক বিবৃতি। বুঝে গেছে? ওকে, তাহলে আমাকে একটু বলেন বাজেটের কথা সংবিধানে কত অনুচ্ছেদে আছে, এইটা বলেন। অথবা এটা বলেন যে আমাদের 87 নং অনুচ্ছেদে কি আছে? 87 নং অনুচ্ছেদে কি আছে? অনুচ্ছেদে কি আছে? 87 নং অনুচ্ছেদে কি আছে একটু আমাকে বলেন তো ভাইয়া, একটু বলে দেন তো 87 নং অনুচ্ছেদে কি আছে। আমরা পরের ধারায় চলে যাই। 87 নং অনুচ্ছেদে কি আছে একটু বলেন আমাকে। আমরা 93 তে চলে যাই। 93 এখানে বলা আছে অধ্যাদেশ। আমি একটু বলবো, একটু সবাই 87 নং অনুচ্ছেদে কি আছে এটা আমাকে বলবেন। 93 বলা আছে অধ্যাদেশ।
অধ্যাদেশ। এই অধ্যাদেশটা কি? অধ্যাদেশ এটার ইংরেজিটাও আসে পরীক্ষায়, অর্ডিন্যান্স। অর্ডিন্যান্স ইজ আ ল, অর্ডিন্যান্স ইজ আ ল, এটা একবার পরীক্ষায় আসছিল। অর্ডিন্যান্স, অর্ডিন্যান্স মানে কি? অর্ডিন্যান্স ইজ আ ল, অর্ডিন্যান্স এক ধরনের আইন। এখন কি সেটা হলো রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত আইনকে, রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত আইনকে অর্ডিন্যান্স বলে। রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত আইনকে, রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত আইনকে অধ্যাদেশ, রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত আইনকে অধ্যাদেশ বলা হয়, অধ্যাদেশ বলে। এখন কখন অধ্যাদেশ জারি হতে পারে? কখন রাষ্ট্রপতি আইন তৈরি করবে? যখন সংসদ কার্যকর থাকে না, যখন সংসদ থাকে না বা সংসদের অধিবেশন থাকে না বা সংসদের মেয়াদ শেষ হয়ে যায়, তখন মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক যে আইন প্রণীত হয় সেটাকে বলা হয় অর্ডিন্যান্স। এখানে দুইটা প্রশ্ন বারবার এসেছে আমি দেখেছি। অর্ডিন্যান্স কি? অর্ডিন্যান্স এক ধরনের আইন, আর এই আইনটা কে প্রণয়ন করে? মহামান্য রাষ্ট্রপতি। এটাই পরীক্ষায় আসবে, বুঝা গেছে? তাহলে এই জিনিসটা একটু মনে রাখবেন। অনেকেই লিখেছেন, অনেকে আগের প্রশ্ন উত্তর দিয়েছেন, বার্ষিক আর্থিক বিবৃতি, বাজেট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট সবসময় পড়তে পারি না বলে আপনারা কমেন্ট করা বন্ধ করবেন না, কমেন্ট অবশ্যই করতে হবে, বুঝা গেছে? কমেন্ট করলেই আপনার প্রস্তুতিটা ভালো হবে। কমেন্ট করবেন না মানে ভালো পারবেন না, কমেন্ট করবেন ভালো পারবেন, করবেন ভালো পারবেন, বুঝা গেছে? ওকে, ক্লিয়ার? তাহলে রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত আইনকে কি বলা হয়? অর্ডিন্যান্স বলা হয়। এটা সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদে আছে? 93 নাম্বার অনুচ্ছেদে আছে, বুঝা গেছে? কথা কি ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, আচ্ছা। এবার আমার একটা প্রশ্নের উত্তর আপনারা দিবেন, আশা করি এটুকু হয়ে গেছে। অধ্যাদেশ কি? এই প্রশ্নের উত্তরটা আমাকে একটু দিবেন। অধ্যাদেশ কি? অধ্যাদেশ কি? একটু প্রশ্নের উত্তরটা আমাকে দিবেন। অধ্যাদেশ কি? আমরা চলে যাব 94 নাম্বার অনুচ্ছেদ। 94 নাম্বার অনুচ্ছেদ। এখানে আছে কি? সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা। বলা আছে কি? সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা। ওকে, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম বা বিচারালয়ের নাম হলো, আমি আজ নতুন বুঝতেছি না। আচ্ছা, পুরাতন ক্লাসগুলো আমাদের এখানে রেকর্ড আছে, একটু দেখবেন। উনি কে লিখেছেন? নিপা ইসলাম। পুরাতন ক্লাসগুলো আপনি দেখবেন, রেকর্ড আছে, ওটা দেখবেন। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা। তাহলে আমার এখানে জানতে হবে যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত, বাংলাদেশের সর্বোচ্চ আদালত, সর্বোচ্চ আদালত, বাংলাদেশের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট, বুঝে গেছে? সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি? সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি? সুপ্রিম কোর্ট। ক্লিয়ার? সর্বোচ্চ আদালতের নাম কি বলেন তো ভাইয়া একটু? সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ আছে। কয়টা বিভাগ আছে? দুইটা বিভাগ আছে। সুপ্রিম কোর্টের কয়টা বিভাগ? দুইটা বিভাগ। কি কি বিভাগ? কেউ যদি একটু জেনে থাকেন একটু আমাকে কমেন্ট করবেন, যদি কেউ জানেন কমেন্ট করবেন। সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ, একটা হচ্ছে হাইকোর্ট, হাইকোর্ট, আরেকটা হচ্ছে আপিল বিভাগ। একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ আর একটা হচ্ছে আপিল বিভাগ। এই দুইটা বিভাগ আছে সুপ্রিম কোর্টের। একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ আর একটা হচ্ছে আপিল বিভাগ। হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ। ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছেন? এই জায়গা থেকে প্রশ্ন আসে কিন্তু। সুপ্রিম কোর্টের বিভাগ দুটি, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ আর একটা হচ্ছে আপিল বিভাগ। হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ, মনে থাকবে? ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আমাকে শুধু একটা কমেন্ট করেন যে সুপ্রিম কোর্টের বিভাগ কয়টি ও কি কি? সুপ্রিম কোর্টের বিভাগ কয়টি ও কি কি, এটা একটু আমাকে বলেন। আমি কমেন্টটা পড়বো, পড়েই আমি যাব। দেখি সুপ্রিম কোর্টের বিভাগ কয়টি ও কি কি? সুপ্রিম কোর্টের বিভাগ কয়টি ও কি কি একটু বলেন। ওকে, লিখে ফেলেছে। হাইকোর্ট, আপিল, ফারজানা আক্তার, শাপলা, অর্পণা, জাহাঙ্গীর, মলি, নরিশা ইভা, ঝুমুর, উম্মে হাবিবা। অসাধারণ ক্লাস, হ্যাঁ, থ্যাংক ইউ।
ওমে হাবিবা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, দুটি, থ্যাংক ইউ ভেরি মাচ। দুইটার নামও যারা পারেন একটু বলবেন, নাম যারা পারেন একটু বলবেন। ওকে, এবার আমরা একটু দেখব এই 102 নাম্বার ধারা। আমরা 94 থেকে চলে গেলাম 102 নাম্বার ধারা, ঠিক আছে। মাঝখানে একটু আরেকটা ধারা আমাদের জানা উচিত, 95 ধারা, সেটা হলো বিচারপতি নিয়োগ, বিশেষ করে প্রধান বিচারপতি নিয়োগ। কিভাবে নিয়োগ হবে সেটা হলো, বিচারপতি নিয়োগটা হবে যে সকল ব্যক্তির অভিজ্ঞতা আছে 10 বছরের, অর্থাৎ হাইকোর্ট ডিভিশনে বা হাইকোর্টে ওকালতির 10 বছরের অভিজ্ঞতা আছে। কয় বছরের অভিজ্ঞতা আছে? 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন আইনজীবী। কোথায় প্র্যাকটিস করছেন 10 বছর? 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন আইনজীবী বা আদালতে কর্মরত থাকা, ব্যক্তি তিনি বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার যোগ্যতা অর্জন করবেন, অর্থাৎ তিনি চিফ জাস্টিসও হতে পারবেন। তবে 10 বছরের আইনজীবী হিসাবে বা আইন কর্মকর্তা হিসেবে বা আইন পেশায় নিয়োজিত ব্যক্তি হিসাবে তার অভিজ্ঞতা থাকতে হবে, তাহলেই তিনি বিচারপতি হিসাবে নিয়োগ পাবেন। তাহলে তিনি কি পাবেন? বিচারপতি হিসাবে নিয়োগ পাবেন। বুঝা গেছে? ওকে, এবার আমরা একটু দেখি 102, খুবই গুরুত্বপূর্ণ। যারা চলে গেছেন তারা আবার কামব্যাক করেন, খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবার পড়াবো। রিট পড়াবো। রিট বানানটা, ইংরেজি বানানটা একটু লক্ষ্য করতে হবে। রিট, বুঝা গেছে? রিট আমরা একটু দেখি তো, রিটটা কি? রিটটা হচ্ছে যদি কোনো নাগরিকের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়, বা মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে হাইকোর্টে যারা চলে গেছেন কামব্যাক করেন, খুবই গুরুত্বপূর্ণ ধারা পড়াচ্ছি। মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে হাইকোর্টে যে মামলা করা যায় তাকে রিট বলে। মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে হাইকোর্টে যে মামলা করা যায় তাকে কি বলা হয়? রিট বলে। তাহলে আমরা দুইটা জিনিস ভালো করে আমাদের মনে রাখতে হবে। রিটটা হলো কোন অধিকার ক্ষুণ্ণ হলে? মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে। আর কোথায় মামলা করা যায়? হাইকোর্টে মামলা করা যায়। এটা জজ কোর্টে মামলা করা যায় না, বা অন্য কোনো প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করা যায় না। বুঝে গেছে? তাহলে হাইকোর্টে যে মামলা করা যায়, মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে হাইকোর্টে যে মামলা করা যায় সেটাকে বলা হয় রিট। মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে হাইকোর্টে যে মামলাটা করা যায় ওটার নামটা হলো রিট। বুঝে গেছে? তাহলে আমরা একটা জিনিস শিখলাম যে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে হাইকোর্টে যে মামলা করা যায় ওই মামলাটার নাম হচ্ছে রিট। আমার কথা বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমাকে একটু বলেন তো, রিট কয় নং অনুচ্ছেদে রয়েছে? একটু আমাকে বলেন, রিট কয় নং অনুচ্ছেদে আছে? অনুচ্ছেদটার সংখ্যাটা বলেন। রিট কত নং অনুচ্ছেদে আছে একটু বলেন তো আমাকে, ভাইয়া একটু বলে দেন। একটু কমেন্টটা পড়বো, তারপরে লেখা শুরু করব। এই যে এটা আরো গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসার মতো। বুঝা গেছে?
একটু মনোযোগ দিয়ে শুনেন, পারলে এখনো যদি সময় থাকে একটু আপনারা শেয়ার করে দিতে পারেন, কারণ এটা এমন একটা ধারা, এই ধারার মাধ্যমে কিন্তু ডক্টর ইউনূস সরকার গঠিত হয়েছে, অর্থাৎ অনেকদিন পর তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে। সুতরাং এই ধারাটা আমাদের বুঝতেও হবে, মনেও রাখতে হবে। বুঝে গেছে? এখনো এই ধারার জন্য অন্তত শেয়ার করতে পারেন। অনেকে কমেন্ট করেছেন 102, শাহানা খাতুন, মাজেরুল, মেরাজুল, এনামুল, জাইমা, মারিয়া, সিরাজুল, তমাপাল, মাহবুব মনি, RS রুমি, থ্যাংক ইউ ভেরি মাচ। খাদিজা খাতুন, ওকে, থ্যাংক ইউ, সবাই বুঝতে পেরেছেন। এবার সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক ইখতিয়ার, আমাদের এই যে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, তিনি মাঝে মাঝে উপদেশ দিতে পারেন। কিভাবে? যদি রাষ্ট্রে এমন কোনো ঘটনা ঘটে যেটার সমাধান আমাদের বিদ্যমান কোনো আইন বা সংবিধানেও নাই, যেটার কথা আমাদের সংবিধানে উল্লেখ নাই বা বাংলাদেশের কোনো আইনে নাই, এই ধরনের কোনো ঘটনা ঘটলে তাহলে সুপ্রিম কোর্ট অবস্থার পরিস্থিতি বুঝে সে একটা রায় দিতে পারে বা সে একটা প্রস্তাব দিতে পারে। এটাকে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক ইখতিয়ার। যেমন আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু বাতিল হয়ে গেছিল। পতিত শেখ হাসিনা সরকার 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন। এখন শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন, তখন কিন্তু আমাদের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার যেহেতু নাই, তাহলে কে সরকারে বসবেন, কে প্রধানমন্ত্রী হবেন, কে এই রাষ্ট্রটা চালাবেন? তখন সুপ্রিম কোর্ট একটা রায় দিল বা একটা আদেশ দিল। আদেশটা হলো, যেহেতু শেখ হাসিনা পালিয়ে গেছে, কোনো মন্ত্রী পরিষদ নাই, কোনো সংসদ নাই, কিছুই নাই, এখন রাষ্ট্রটা তো চালাইতে হবে। যেহেতু জনগণ চায় তত্ত্বাবধায়ক সরকার, নির্দলীয় সরকার, নিরপেক্ষ সরকার, এই কারণে বর্তমান সময়ে জনগণের চাহিদা অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে আবার তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকার বা মিড টার্ম সরকার বসানো যেতে পারে। অর্থাৎ একটা নিরপেক্ষ সরকার বা একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যেতে পারে, জনগণ যেহেতু চাচ্ছে। বুঝে গেছে? তাহলে এইটা আমাদের ডক্টর ইউনূসের সরকারটাও কিন্তু গঠিত হয়েছে আমাদের সংবিধানের 106 ধারা অনুযায়ী, অর্থাৎ সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক ইখতিয়ার এই ধারা বলে আমাদের বর্তমান সরকার ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে। আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং এই ধারাটা গুরুত্বপূর্ণ। পরীক্ষা আমার মনে হয় এরকমও হতে পারে যে সংবিধানের কত ধারা বলে ডক্টর ইউনূসের ইন্টারিম সরকার গঠিত হয়েছে, পরীক্ষায় কিন্তু আসতে পারে। সুতরাং আপনাকে পারতে হবে। বুঝে গেছে? আপনি শুধু এবারে একটা কমেন্টে একটা জিনিস লিখেন, সেটা হলো সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক ইখতিয়ার কত ধারায় রয়েছে বা 106 ধারায় কি রয়েছে, একটু আমাকে লিখবেন। 106 ধারায় কি রয়েছে? 106 ধারায় কি রয়েছে? 106 ধারায় কি রয়েছে মানে শুধু নামটাও লিখতে পারেন, 106 ধারার নামটাও লিখতে পারেন, তাও চলবে। 106 ধারার নামটা লিখলেও চলবে। একটু লেখেন, কমেন্ট করেন। 108 এখানে বলা আছে কোড অফ রেকর্ড। কোড অফ রেকর্ড কি? এই যে সুপ্রিম কোর্ট যেহেতু বাংলাদেশের, অনেকেই কমেন্ট করেছেন, কমেন্টগুলো একটু পড়ি। শফিকুল, শাহিনুর, পিঙ্কি, তারপর আইরিন, আফরুজা, তারপরে মিম, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। উপদেষ্টামূলক নাহার, ওকে, থ্যাংক ইউ। কোড অফ রেকর্ডটা কি একটু দেখেন। কোড অফ রেকর্ড, বাংলাদেশের সর্বোচ্চ আদালতকে কোড অফ রেকর্ড বলা হয়, অর্থাৎ সুপ্রিম কোর্টকে কোড অফ রেকর্ড বলা হয়। সুপ্রিম কোর্টকে কোড অফ রেকর্ড বলা হয়। সুপ্রিম কোর্টকে কি বলা হয়? কোড অফ রেকর্ড বলা হয়। সুপ্রিম কোর্টকে কোড অফ রেকর্ড বলা হয়। কারণ কি সুপ্রিম কোর্টকে কোড অফ রেকর্ড বলার কারণ কি? ধরেন এ বি কে হত্যা করলো এবং এটা সন্দেহাতীতভাবে প্রমাণ হলো, প্রমাণ হওয়ার পরে এটা ফাঁসি হলো। কি হলো? ফাঁসি হইল। ফাঁসি হওয়ার পরে আবার কিছুদিন পরে, 5 বছর পরে সি ডি কে হত্যা করলো অনুরূপ ভাবে, এই যে এ বি কে যেভাবে হত্যা করেছিল, তাহলে
এইটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ফাঁসি, পরবর্তীতে এটাও ফাঁসি দেওয়া হবে, কারণ আগে যেভাবে ঘটনাটা ঘটেছিল ওইভাবেই ঘটেছে। এই জন্য বিশ্লেষণ করে সুপ্রিম কোর্টের রায়টা অধস্তন সকল আদালত মানতে বাধ্য থাকবে, অর্থাৎ সুপ্রিম কোর্টের সকল রায় লিপিবদ্ধ থাকবে এবং সেগুলো যেহেতু সুপ্রিম কোর্টের অধীনে সকল আদালত, তাহলে সকল আদালত মানতে বাধ্য থাকবে। এটাকে বলা হচ্ছে কোড অফ রেকর্ড, অর্থাৎ সুপ্রিম কোর্টের সকল রায় অধস্তন সকল আদালত মানতে বাধ্য থাকবে, এটাকে বলা হয় কোড অফ রেকর্ড। প্রশ্নটা এটা আসে যে কোন কোর্টকে কোড অফ রেকর্ড বলা হয়, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারপরে প্রশাসনিক ট্রাইব্যুনাল নাকি জজ কোর্ট? উত্তর কি হবে? উত্তর হবে কি বলেন? সুপ্রিম কোর্ট। উত্তর কি হবে? সুপ্রিম কোর্ট। আমার কথা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিনা একটু বলেন। ওকে, ক্লিয়ার? ওকে, এরপরে এখন আরেকটা গুরুত্বপূর্ণ ধারা পড়াবো। দেশে নির্বাচন সামনে, একটু নির্বাচন নিয়ে কথা বলতে হবে, ঠিক আছে? আমরা নির্বাচনে চলে যাব। তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর আপনারা দেন, যেটা পরীক্ষায় আসে, সেটা হলো কোড অফ রেকর্ড বলা হয় কোন আদালতকে? কোড অফ রেকর্ড বলা হয় কোন আদালতকে, একটু আমাকে বলবেন। এবার দেখি 118তে আছে নির্বাচন কমিশন। কে আছে বলেন? নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের মোট সদস্য, যেখান থেকে প্রশ্ন আসবে সেটা আমরা একটু দেখি। মোট সদস্য, নির্বাচন কমিশনের মোট সদস্য হলো 5 জন, তার মধ্যে একজন নারী থাকবেই, একজন নারী বাধ্যতামূলক, একজন নারী। নির্বাচন কমিশনের মোট সদস্য 105 জন, তার মধ্যে বাধ্যতামূলক থাকবে একজন নারী। ওকে, এবার মেয়াদ, নির্বাচন কমিশনের মেয়াদ হলো 5 বছর। নির্বাচন কমিশনের মেয়াদ কয় বছর? 5 বছর। এবার কাজটা একটু দেখতে হবে, নির্বাচন কমিশনের কাজটা সুপ্রিম কোর্ট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ মিরাজুল, আফরুজা, অবুজ বালিকা, ইসমতারা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ওকে, ওকে। এবার নির্বাচন কমিশনের কাজটা দেখি, কাজটা কি নির্বাচন কমিশনের? কাজ 1 নাম্বার হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন, ভোটার তালিকা প্রণয়ন। নির্বাচন কমিশনের একটা কাজ হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন। আরেকটা কাজ কি? সংসদীয় আসনের সীমানা নির্ধারণ। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, সীমানা নির্ধারণ, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ। আরেকটা কাজ হচ্ছে সকল প্রকার নির্বাচন সম্পাদন, সকল প্রকার নির্বাচন সম্পাদন, সকল প্রকার নির্বাচন সম্পাদন, এটা আরেকটা কাজ, ঠিক আছে? তাহলে ভোটার তালিকা প্রণয়ন, বয়স অনুযায়ী 18 বছর হইলেই ভোটার তালিকা প্রণয়ন। আর হলো সংসদীয় সীমানা নির্ধারণ, সংসদীয় সীমানা নির্ধারণ। আরেকটা হচ্ছে সকল প্রকার নির্বাচন সম্পাদন করা, সকল প্রকার নির্বাচন সম্পাদন করা। এই কাজগুলো হচ্ছে, এই কাজগুলো কার? এই কাজগুলো হচ্ছে নির্বাচন কমিশনের, এই কাজগুলো হচ্ছে নির্বাচন কমিশনের। 105 বললেন কিন্তু লিখলেন 5 জন। 105 বললে ওটা ভুল বলছি, 105 না তো, 5 জন। নির্বাচন কমিশনের সদস্য কি 105 জন হবে? 5 জন হবে ভাইয়া, 5 জন। ওকে, ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে আপনারা আমাকে একটু কমেন্ট করেন, নির্বাচন কমিশন সংবিধানে কত নং অনুচ্ছেদে রয়েছে? নির্বাচন কমিশন সংবিধানে কত নং অনুচ্ছেদে আছে এটা একটু বলবেন। এরপর আমরা চলে যাব 118 পরে আমরা চলে যাব 137, 137-এ চলে যাব। এখানে আছে পিএইচসি। আপনারা বিসিএস পরীক্ষা দেন, আপনারা কি জানেন সংবিধানে কত নং অনুচ্ছেদে বিসিএস পরীক্ষা যারা নেয় তাদের কথা উল্লেখ আছে, জানেন আপনারা? ওকে, সেটা হলো 137। পিএইচসি মানে পাবলিক সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশনের কথা উল্লেখ আছে আমাদের সংবিধানের 137 নং অনুচ্ছেদে। এটা বাংলা হলো সরকারি কর্ম
কমিশন। তাহলে সরকারি কর্ম কমিশনের কাজ কি? সরকারি চাকরি, সরকারি চাকরিতে নিয়োগের সুপারিশ করা, নিয়োগের সুপারিশ করা। আর নিয়োগের সুপারিশটা কখন করবে? নিয়োগের সুপারিশটা করবে যখন আপনি টিকবেন, তখন নিয়োগের সুপারিশ করবে। তখন কি করবে? নিয়োগের সুপারিশ করবে। বুঝা গেছে? তার আগে করবে না। আমার কথা বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? ওকে। তাহলে পাবলিক সার্ভিস কমিশনের কথা কোথায় উল্লেখ আছে? সংবিধানের 137 নং অনুচ্ছেদে আছে। ওকে। একটু ক্লাস হয়েছে তো 5 মিনিট পরে ফোন দিতেছি। আচ্ছা কমপ্লিট হয়েছে, দিতেছি। ওকে ওকে, আমরা এবার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে জানবো। সেটা হলো যে আমাদের সব শোনা যাচ্ছে কিনা আমাকে একটু বলবেন। আমরা 141-এর কতে চলে যাব। 141-এর ক, 141-এর ক, 141-এর ক। এখানে আছে জরুরি অবস্থা। আমাদের সংবিধানটা জরুরি অবস্থা ঘোষণা হতে পারে 3টি কারণে। কয়টা কারণে জরুরি অবস্থা ঘোষিত হতে পারে? 3টি কারণে। একটা হলো যে যদি দেশে যুদ্ধ বাজে, যুদ্ধ, আর যদি দেশে মহামারী হয়, করোনার মতো একটা কাহিনী হয়, মহামারী, তাহলে হতে পারে। আর কি হতে পারে? সেটা হলো যদি অভ্যন্তরীণ গোলযোগ দেখা দেয়, অভ্যন্তরীণ গোলযোগ হয়, অভ্যন্তরীণ গোলযোগ হয়, তাহলে কি হবে? তাহলে জরুরি অবস্থা ঘোষিত হতে পারে। তাহলে কি হতে পারে? জরুরি অবস্থা ঘোষিত হতে পারে। কত দিনের জন্য? 120 দিনের জন্য। 120 দিনের জন্য জরুরি অবস্থা ঘোষিত হতে পারে। জরুরি অবস্থার সময় বিশেষ কিছু নিয়ম থাকবে। সেটা হলো মৌলিক অধিকারগুলো ক্ষুণ্ণ হলে হাইকোর্টে রিট করা যাবে না, অনেক কিছু মানুষের চলাফেরা নির্ধারণ করে দেওয়া হবে, সমাবেশ করা যাবে না, ইত্যাদি করা যাবে না। বুঝে গেছে? তাহলে 141টা হচ্ছে জরুরি অবস্থা। এখানে 3টা কারণে জরুরি অবস্থা হতে পারে: যুদ্ধ, মহামারী এবং অভ্যন্তরীণ গোলযোগ। বুঝে গেছে? তাহলে ক্লাসটা কেমন লাগলো সবাই একটু জানিয়ে দেবেন, এবং সবাই নিয়মিত আমাদের সাথে ক্লাস করবেন, তাহলে আপনাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।